মানবিকতার দিক থেকে আমার বাংলাদেশ সবার থেকে সেরা মনে হয়। মানুষের সাথে কাজ করতে গিয়ে মানে জীবন দর্শনই বদলে গেল। বাংলাদেশের ৫ জন পপ কিংবদন্তি শেষ হচ্ছে ফেরদৌস ওয়াহিদ। আমি তো সার করি, আমাকে বলে গান বন্ধু। নচিকেতা বলে মহাজন, ফেরদৌস ওয়াহিদ স্যার বলে গান বন্ধু। নচিকেতাকে দেখলেই একজন শিল্পী হওয়া যায়। চুবাইয়ের সাথে একই কনসার্টে গান করেছি শিল্পকলায়। ওরে পাগলি আমি শুধু তোকেই ভালোবাসি, বুক জুড়ে নামে হাহাকার, জাতপাত ভুলে বাঁচাও স্বদেশ, কেন এত বিদ্বেষ। দর্শক, আজ এমন এক মানুষের সঙ্গে আড্ডা দিব যিনি সঙ্গীত শিল্পী, তবে তাকে মানবিক কণ্ঠশিল্পী বলা যায়, কারণ দেশের যে কোনো দুর্যোগে তিনি এগিয়ে যান, মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেন। আছেন আমাদের সঙ্গে পিজিত মহাজন। শুরুতেই স্বাগত আপনাকে। জানতে চাই কেমন আছেন এই মুহূর্তে? দেশের সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী ভালো নেই, তবু চেষ্টা ভালো থাকার গানে গানে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে, সেই বন্যায় আসলে মানবতার জীবনে আপনি ছুটে গিয়েছিলেন তাদের সাহায্য করার জন্য। সেই সময়ের আসলে অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই। ফেনী বন্যায় মানে জীবনদারিতে অসংখ্য গল্প জমা হয়েছে আমার, স্পেশালি ২-৩টা গল্প আমাকে খুব নাড়া দেয়, যার কারণে এতবার যাওয়ার পর আবার চেষ্টা করছি মানুষের কাছে যেতে। আর প্রায় রাত 10টার দিকে আমরা ফেনীর আনন্দপুরের দিকে গিয়েছিলাম। বন্যা তখন খুব ভয়াবহ অবস্থা। তো পেছনে প্রায় 3তলা 4তলা বাড়ির এক মালিক রোডে এক গলা পানিতে এসে যখন আমাকে বলল, ভাই আমি চাল ডাল টাকা পয়সা কিছু চাই না, আমাকে জাস্ট একটা মোমবাতি দেন, আমি আমার বাচ্চাগুলোকে দেখতে চাই। সো এই স্মৃতি তো আমার মাথা থেকে জীবনও যাবে না, মানে কতটা ভয়াবহ হতে পারে বন্যা। এবং 2টা শিশু তাদের বাবা তাদের ফেলে যে কোনো কারণে চলে গেছে। তো তাদের মা আর 2টা বাচ্চা খুব অসহায় অবস্থায় পানিতে ছিল, ময়লা কর্দমায়। সো আমি আর আমার কিছু ভাই ব্রাদার মিলে ওদেরকে উদ্ধার করে মেডিকেলে অ্যাডমিশন করেছি। এরকম আরও অসংখ্য মানুষের গল্প জমা হয়েছে। সো এবং বাংলাদেশকে ধন্যবাদ, আমাদের দেশের মানুষ মানবিকতার দিক থেকে যেটা দেখালো এবার, এটা ইতিহাসের একটা অংশ। আশা করছি মানবিক থাকবে কণ্ঠশিল্পীরাও সবাই। মানুষ যারা ছিলেন সে সময় আপনাদের পাশেও তারা দাঁড়িয়েছে, এক প্রকার মানবিক সাহায্য বা একটু মনোবল দিয়ে আসলে দাঁড়িয়েছে। তেমন কোনো ঘটনা আছে কি? প্রথমে আমি নিজ উদ্যোগে করলেও একদম নিজের উদ্যোগে গেলেও নিজের উদ্যোগে প্রথমে একটা আশ্রয়কেন্দ্রে প্রায় 500 মানুষের খিচুড়ির ব্যবস্থা করি। এরপর আমার এগুলো দেখে অনেকেই উদ্বুদ্ধ, অনেকেই বিভিন্নভাবে সাহায্য করেছে। আমার এক মানবিক ভাই উদয়, সে নৌকার ব্যবস্থা করেছে। প্রবাসী থেকে রিমন আমার আরেক ভাই এগিয়ে এসেছে মানুষকে কাপড়ের জন্য। সাতমান চিটংয়ের আমার আরেক ভাই ওষুধের ব্যবস্থা করেছে। পঙ্গু হাসপাতালের সহযোগী অধ্যাপক, উনি প্রায় অনেকগুলো টাকার ওষুধ আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে। এবং কণ্ঠশিল্পীদের মধ্যে অনেকে এগিয়ে এসেছে। সো এটা এক অন্য বাংলাদেশ, মানবিকতার দিক থেকে আমার বাংলাদেশ সবার থেকে সেরা মনে হয়। নচিকেতার সঙ্গে যে গানটি আসলে আপনি করেছেন সেটির ভিডিও শ্যুট করার কথা ছিল, কিন্তু সেই বাজেটটি দিয়ে আসলে বন্যার্থদের সাহায্য করেছেন। সেই গানটির আসলে ভবিষ্যৎ এখন কি? আমার লাইফের জন্য বিরাট একটি প্রাপ্তি, কারণ জীবনমুখী গানের জন্য বিশ্ববিখ্যাত আমাদের নচিতা, বাংলা গানের সম্পদ বলা যায়, এবং 2 বাংলা স্পেশালি খুবই জনপ্রিয়। সো আমি সবসময় চেষ্টা করি দাদার গান করতে, কারণ এই বাউন্ডেলে জীবনে দাদার গানের অনেক অবদান। বহুবার জীবন থেকে ছিটকে যেতে চেয়ে দাদার গানে আবার উঠে দাঁড়িয়েছি। স্বপ্ন দেখেছি, স্বপ্ন শুধু স্বপ্ন দেখে মন। সো এটা আমার জন্য বিরাট পাওয়া। মধ্যবিত্ত শিরোনামের আমাদের গানটি, দাদা আমার সাথে দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন, এখনও আমি ঘুমের মধ্যে জেগে উঠি এটা চিন্তা করে। নচিকেতা আমার সাথে গান করলো। সো অডিওটা মোটামুটি কমপ্লিট। ভিডিওর যে বাজেট ছিল, আমি আর কোনো কিছু চিন্তা না করে টাকাগুলো দিয়ে মানুষের পাশে চলে গেলাম। অ্যাটলিস্ট ঘুমাতে শান্তি পাই। আর চেষ্টা করছি খুব সহসে আবার প্রোগ্রাম ফিরলে, দেশ শান্ত হলে অ্যারেঞ্জ করে আবার ভিডিওটা করব, এবং আশা করছি দাদাও থাকবে প্রকাশনা উৎসবে। আমরা জানি নচিকেতা আপনাকে নিয়ে অনেক কথা বলেছেন, তার সঙ্গে কয়েকটি উক্তিও তিনি করেছেন আপনাকে নিয়ে। সেই সময়গুলো আসলে কেমন লাগছে? আমি তো মানে অন্য জগতে ছিলাম, দাদার পাশে বসে দাদাকে গান শোনালাম, তুমি আসবে বলেই। দাদার খুব বিখ্যাত একটি গান, তুমি আসবে বলে। সো দাদার পাশে যখন করলাম, দাদা বারবার বলছে ভয়াবহ ব্যাপার, ভয়াবহ কণ্ঠ। সো এগুলো অনেক অনুপ্রেরণা দেয়। এরকম একটা মানুষ যারা স্বপ্নের মানুষ, স্বপ্নের শিল্পী, সো এরকম শিল্পীর মুখ থেকে এমন বাণী পাওয়া খুব। এবং দাদা বলেছে আমরা ওনার গান নিয়ে গবেষণা করি। সো এটাও অনেক বড় ব্যাপার আমাদের তরুণ শিল্পীদের জন্য। সো উনি একটা উদাহরণ জাস্ট, মানে কোনো শিল্পী যদি একদম নিচে থেকে উঠে আসতে চায়, নচিকেতাকে দেখলেই একজন শিল্পী হওয়া যায়। দেশ, জাতি, ধর্ম, বর্ণ ভেদে নচিকেতা একজন শিল্পী, মানুষের শিল্পী এবং মানবিক শিল্পী। তাকে ডেডিকেট করে একটা গান কি আমরা শুনতে পারি কিনা? আমাদের গানটাই দুলেন শোনাতে চাই, মধ্যবিত্ত, কোথাও এখনো রিভিল হয়নি, আপনাদেরকে শোনাচ্ছি গানটা। হাতের মুঠোয় কেন স্বপ্নগুলো সয় না রে সবার, বুক জুড়ে নামে হাহাকার, এই তো জীবন সম্ভার।
বাকিটা শুনবে না আশা করি আসলে তখন। মানুষ নামের একটি গান বর্ণাঢ্যতা নিয়ে সে সময় আপনি করেছিলেন, খুবই অল্প সময় সেই গানটি আসলে তৈরি করেছেন। এত অল্প সময় আসলে কি করে তৈরি করলেন গান? আহ, মানুষের সাথে কাজ করতে গিয়ে মানে জীবন দর্শনই বদলে গেল। মানে আমরা তো একসময় বলতাম যে মানুষ না খেয়ে থাকলেও মনের খুশি দরকার, বাট আমার মানুষের কাছে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মনে হলো কি না, খাবারটাও লাইফ একটা ফ্যাক্ট। মানে 10-12 দিন যখন বাঙালি মানুষ না খেয়ে থাকে, তাদের যে খাবারের হাহাকার, তাদের যে কষ্ট, তা আমি দেখেছি। এবং ফান্ডিং শেষ হলে ঢাকা আসি, আবার ভাই ব্রাদার সবার থেকে ম্যানেজ করে আবার যাই বেশ কয়েক দফায়। সো একদিন সন্ধ্যায় দেখলাম কি ফেসবুক টিভিতে বাচ্চারা তাদের জমানো টাকা দিচ্ছে, রিক্সা মামারা তাদের নিজেদের মাসের টাকা দিচ্ছে। সো ওদিন আমার 12টার দিকে গাড়ি দিয়ে রওনা হওয়ার কথা ছিল ফেনী। গাড়ি যখন লেট করছিল, ত্রাণ উপহারের গাড়ি, হাতে 2-3 ঘন্টার একটা সময় ছিল। তো পরে আমাদের মিউজিক ডিরেক্টর লিটন ভাইকে ফোন দিলাম যে ভাই আমি স্টুডিওতে আসতেছি, একটা বন্যা নিয়ে গান করবো। ওনারও সাপোর্ট ছিল। এক বসাতেই 2-3 ঘন্টার মধ্যে গানটা প্রকাশিত এবং দুর্দান্তভাবে সাড়া পেয়েছি, এবং শিল্পীদের থেকে, মানুষের থেকে, এবং এই গানে উদ্বুদ্ধ হয়ে অসংখ্য মানুষ ফেনীতে গিয়ে এসেছে মানুষের জন্য। আমার সাকসেস মনে হচ্ছে এই গান। গানটি মানুষ, গানের শিরোনাম মানুষ, কথা সুর কণ্ঠ আমার ছিল, মিউজিক আয়োজন করেছে লিটন। যদি মানুষ হয়ে বন্ধু তুমি মানুষের পাশে না দাঁড়াও, তবে কোন মুখে তুমি নিজের বন্ধু মানুষ কও। যদি মানুষ হয়ে বন্ধু তুমি মানুষের পাশে না দাঁড়াও, তবে কোন মুখে তুমি নিজের বন্ধু মানুষ কও। আজ কাচ্ছে আকাশ, কাচ্ছে মাটি, কাচ্ছে আমার দেশ, জাতপাত ভুলে বাঁচাও স্বদেশ, কেন এত বিদ্বেষ। আজ কাচ্ছে আকাশ, কাচ্ছে মাটি, কাচ্ছে আমার দেশ, জাতপাত ভুলে বাঁচাও স্বদেশ, কেন এত বিদ্বেষ। জনপ্রিয় পপ সম্রাট ফেরদৌস ওয়াহিদ, তার সঙ্গে আপনার বেশ স্মৃতি রয়েছে, আর সেই স্মৃতিগুলো এবং তার সঙ্গে সময়ে যে কাটিয়েছেন সেই গল্পগুলোকে শুনতে চাই। এটাও আমার লাইফের অনেক অনেক সৌভাগ্য। একটা দলীয় গান যেখানে ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী, দেশের আরও অনেক কিংবদন্তি শিল্পী ছিল, ওখানে আমিও ছিলাম। ওখান থেকে স্যারের সাথে সখ্যতা, এবং উনি আমাকে খুব ভালোবাসে, আমার কাজ পছন্দ করে, এবং 1-2-3 করে আমাদের অনেকগুলো কাজ হচ্ছে, যার মধ্যে একটি গান অলরেডি প্রকাশিত। ওনার জন্মদিনে ছিল 26শে মার্চ। জীবন গল্প, ওনার বর্তমান জীবন, মুন্সিগঞ্জের যে জীবন সময়টা, ওটা নিয়ে গানটি করেছি। লিখেছিল শেখ নজরুল, আমার সুর করা। খুবই খুশি, মানে আমি বোঝাতে পারবো না তাদের স্নেহ পাওয়া, কাছে থাকা। বাংলাদেশের 5 জন পপ কিংবদন্তি শেষ হচ্ছে ফেরদৌস ওয়াহিদ, এবং তার সন্তানও খুব ভালো অবস্থানে দেশে, হাবিব ওয়াহিদ। অনেক বড় ব্যাপার, মানে স্যার আমাকে যেভাবে অনুপ্রেরণা দেয় সবসময়, এবং আমি তো স্যার করি, আমাকে বলে গান বন্ধু। সো বিশাল ব্যাপার। নচিকেতা বলে মহাজন, ফেরদৌস ওয়াহিদ স্যার বলে গান বন্ধু। বিশাল প্রাপ্তি, এসব নিয়ে এগিয়ে যেতে চাই। এবং আমার কথা শুনে স্যারের আরেকটি গান আছে, সহেনা তোমার কান্না, এবং 16 ডিসেম্বর আমার জন্মদিনে আমাদের দ্বৈত কণ্ঠে একটি গান আসবে, যদি আবার ফিরে আসি। চলমান, দেখা যাক কি হয়। একটু তার জীবনের সঙ্গে জানতে চাই, কারণ তার সঙ্গে আপনার সখ্যতা আছে, আমরা জানি। তিনি আসলে এখন গ্রামে থাকেন, কি দেখেন আসলে, তিনি কোনো আক্ষেপের কথা বলেন কিনা? কারণ তাকে কিন্তু আমরা গানে এখন আর তেমন পাই না। এই তো অনেক হলো, কিন্তু এরপর উনি এভারগ্রিন শিল্পী। আর এত যানজটের ভেতরে না জীবন, মানে এক সময় গিয়ে আর পেরে ওঠে না লাইফের সাথে। সো উনি গ্রামে বাচ্চাদের নিয়ে, মানুষদের নিয়ে, সারাক্ষণ তো বাচ্চাদের নিয়ে থাকতো, গান করতো। মামুনিয়া গানটি খুব বিখ্যাত ওনার। সো এখন উনি নৌকাতেই দিন কাটান, খুবই সুন্দর গল্প। অনেকে জানে, অনেকে জানে না। উনি এখন সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন নৌকায় থাকে, গান করে নিজের মতো, এবং গানের টানে মাঝে মাঝে ঢাকা আসে। আক্ষেপ বলতে হয়তো ওনার ব্যক্তিগত কিছু আক্ষেপ থাকতে পারে, মানে সব কিছু তো আসে না, থাকুক, লিজেন্ড মানুষ, সব কিছু এগুলো থাকুক, ওনার কাছে থাকুক। আর নৌকায় থাকেন, এটা খুব ইন্টারেস্টিং আসলে, একটু যদি ক্লিয়ার করেন। নৌকায় থাকে অনেকেই হয়তো বুঝবে না, একটু যদি আপনার মুখে ক্লিয়ার করেন। ওনার সামনে মুন্সিগঞ্জের তো একদম আশেপাশে অনেক নদী, মাছের এলাকা, নদীর এলাকা, এবং উনি প্রকৃতির সাথে সবসময় থাকতে চান। ওখানে রান্না করেন, ওখানে ঘুমান, ওখানে গান করেন। আমার যাওয়া হয়, আমি সৌভাগ্যবশত যাই, স্যারের ইলিশ খাওয়ায় আমাকে মাঝে মধ্যে। ওনার গ্রামে যাওয়া হয়, বাড়িতে থাকা হয়, অনেক না জানা গল্প ওনার থেকে জানি এবং অনুপ্রেরণা পাই। একটা মানুষ 70 আপ, এখনও গানের ব্যাপারে ওনার যে ফাইট, উনি বলে এরকম করো গান, এরকম করো, তুমি ভালো গাইছো, আমার তোমার সাথে একই হইতে হবে, না হলে হবে না এই গান। সো কম্পিটিশন চলে 74-এর সাথে, প্রায় 30-র সাথে এই কম্পিটিশন চলতে থাকুক। আর নৌকার জীবনটা নিয়ে একদিন বিস্তারিত আসবো স্যার সহ আপনাদের চ্যানেলে। আশা করি সেই দিনটা খুব শীঘ্রই আসবে, সেই নৌকার গল্প আমরা জানতে পারবো। একটু জানতে চাই, দেশের বড় একটা রদবদল হয়েছে, সেই সময়টা আসলে সঙ্গীত ভবনের ভবিষ্যৎ কি দেখেন? চ্যালেঞ্জ কোনো কিছু দেখেন কি? না, অবশ্যই চ্যালেঞ্জ। শিল্পীরা প্রতিটা গান, প্রতিটা স্টেজ থেকেই নতুন করে
চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আর দেশে তো পুরোই রদ্দল, স্পেশালি সঙ্গীতের জায়গাটা একটু সংকটে এখন। স্টেজ প্রোগ্রাম, রেকর্ডিং সব কিছু আর্টিস্টদের তো মেন হচ্ছে স্টেজ প্রোগ্রামই, যা হচ্ছে সবই চ্যারিটি, তাও বন্যাত্মদের জন্য বিশাল এক সংকট। আশা করব আমাদের সঙ্গীতের যে ভান্ডার, বাংলাদেশের সঙ্গীত বিশ্ব দরবারে অনেক প্রশংসিত, চাইবো এই সংকট কেটে যাক। শিল্পীরা হচ্ছে একটা দেশের একদম রুট সংস্কৃতিকে ধরে রাখে, শিল্পীদের সুদিন ফিরুক চাইবো, না হলে গানে আসার ব্যাপারে মানুষ যাতে দ্বিধা দ্বন্দ্বে না থাকে, বাংলাদেশের সঙ্গীত শিল্পী বাড়ুক, তাহলে আমাদের সংস্কৃতি বিশ্ব দরবারে উজ্জ্বল থাকবে, সংকটটা কেটে যাক। আপনার একটি ব্যান্ড আছে, সেই ব্যান্ডের নাম চাটগা, সেই ব্যান্ডটি সম্পর্কে একটু জানতে চাই। আমার শুরু হচ্ছে ব্যান্ড সঙ্গীত দিয়ে, যেহেতু বাচ্চু ভাই, জেন্টস ভাই, ওদের গানই সবসময় করি, ওদের শুনে বড় হওয়া। চট্টগ্রাম হচ্ছে ব্যান্ডের আতুরঘর, বাংলাদেশের লিজেন্ড সব ওখান থেকে আসা, এবং আমার খুবই সৌভাগ্য বাচ্চু ভাইয়ের সাথে একই কনসার্টে গান করেছি, শিল্পকলায় চ্যারিটি কনসার্টে পাশে দাঁড়িয়েছি, খুব কাছে। আমার ফেসবুকের কাভারে এখনও আছে অনেক বছরের ছবি। আমার ব্যান্ডের নাম চাটগা। আমরা বন্ধুবান্ধব মিলে আরও 10 বছর আগে প্রায় ব্যান্ডের যাত্রা শুরু। আমার একদম স্ট্রাগল সময়ে বলতে পারেন, যখন বাড়ি ছেড়েছি মাকে হারানোর পর গান নিয়ে, তখন থেকে আমার ব্যান্ডের যাত্রা শুরু। সো আমার উঠে আসার পিছনে আমার ব্যান্ডের বিশাল এক ভূমিকা। ঢাকায় আমি একা মুভ করেছি, চট্টগ্রাম সাইডে যে শোগুলো হয় এখন আমার ব্যান্ডকে নিয়ে করি। সামনে অনেকগুলো প্রোগ্রাম আছে, আশা করছি ভালো হবে। এবং আমাদের ব্যান্ডের খুব সুন্দর একটি গান আসছে, পাগলি, প্লাবন কুরেশির লেখা সুরে, উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে সুরকার হিসেবে। আশা করি গানটা ভালো লাগবে, 90s একটি ফ্লেভার পাবে। আর সেই গানটা কি আমরা দুই লাইন শুনতে পারি কিনা? উপরে দিগন্ত বিস্তৃত আকাশ, নিচে তার মাটির মাদুর, আজ মাঝখানে চন্দ্র সূর্য গ্রহ তারা, নদী জল স্রোত ধারা, এই আকাশ মাটি চন্দ্র তারার কসম, ওরে পাগলি আমি শুধু তোকেই ভালোবাসি। আপনার মায়ের কথা বলছিলেন, আপনার মাকে নিয়ে একটি মর্মান্তিক স্মৃতি আছে। আপনার মায়ের সেই স্মৃতিগুলো আসলে পুড়িয়ে দেওয়া হয়েছিল, আপনার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, কারা পুড়েছিল, এবং সেই সময় কথাগুলো কিন্তু আপনি কখনোই সামনে আনেননি। আজকে আমরা সেই কথাগুলো শুনতে চাই। খুব হৃদয় বিদারক এই ঘটনা, যদিও আমি কোথাও তেমন একটা রিভিল করিনি, মনের কষ্ট মনে রেখে দিচ্ছি। কারণ যারা এই ঘটনাটি ঘটিয়েছিল সবাই বিগত সরকারের বিভিন্ন জায়গায় যুক্ত ছিল, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগে ছিল। সো আমার নামের সাথে আমি কখনোই চাইনি রাজনৈতিক কোনো ট্যাগ যুক্ত থাক। আমি চাই যে শিল্পী হিসেবে আমার পরিচিতি হোক, ধর্ম বর্ণ জাত নির্বিশেষে। যেটাই আমার কাল হয়ে দাঁড়ালো, আমার এই মামলাটি এখনও কোর্টে রয়েছে। আমি অনেক চেষ্টা করেছি, মামলাটির কোনো বিচার পায়নি। সরকারের বিভিন্ন সেক্টরের মানুষ আমাকে চিনত, ইভেন আমাদের এমপি সাহেবও চিনত গানের শিল্পী হিসাবে, ডিপার্টমেন্টের মানুষ আমাকে চিনত। কিন্তু আমার একটাই মানে বলতে পারেন ক্রাইসিসের জায়গা ছিল। আমি রাজনৈতিক কোনো পরিমণ্ডল কখনো ইউজ করিনি, কারো ছদ্ম ছায়ে ছিলাম না, কোনো ট্যাগ আমি আমার লাইফে ইউজ করতে চাইনি। খুব ভয়াবহ একটি ব্যাপার, আমার বাড়িটি এখনও পোড়া, কোনো কাজই করতে পারিনি। মাঝখানে চেষ্টা করেছিলাম বাড়ির কাজটি ধরবো, বাবা অসুস্থ হয়ে স্ট্রোক হয়ে মেডিকেলে ছিল। তো শিল্পী হয়ে এত কিছু কাভার দেওয়া খুবই কঠিন। তো সবাই বলছে দেশ স্বাধীন হয়েছে, আশা করছি আমার বাড়ির বিচারটিও এবার হবে, এবং খুব সহসা আমি বাড়ির বিচারটি পাবো। আমরা সেই আশা করি। আরেকটি ঘটনা জানতে চাই, আয়নাঘর নিয়ে এখন অনেক আলোচনা। আপনিও তেমন একটি আয়নাঘরের সম্মুখীন হয়েছিলেন, একটি অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন, সেই ঘটনাটা জানতে চাই। মানুষ তো আসলে ভাবে ঢাকা শহর বা রাজধানীতে আয়নাঘর, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় আয়নাঘর নামক এরকম রিমান্ডের জায়গা ছিল। আমার এই বাড়ি পোড়ার মামলাটি নামানোর জন্য আমি অনেকভাবে প্রেশারাইজ হই, ইভেন কি আমাকে টাকাও দিতে চাওয়া হয় যে মামলা ডাউন করে দেওয়া। কিন্তু আমার কিছু ভাই ব্রাদার আমার সাথে ছিল শিল্পী হিসেবে, এই ভালোবাসাটুকু আমি পেয়েছিলাম। তারা আমার মন্দিরটা বাঁচিয়েছে, বাড়িটা বাঁচাতে না পারলো। ঢাকা থেকে আমি যেতে যেতে বাড়িটা পুরো ছাই, কিন্তু মন্দিরটা তারা সেভ করেছে, আমাদের লোকনাথ আশ্রম। ওই ঘরে নিয়ে অনেক প্রেশারাইজ করা হয় আমাকে, অনেক ফুটেজ নিয়ে রাখা হয় যে মানে আমি তাদের বিরুদ্ধে যাতে নাম টাম কোনো কিছু না বলি। এবং আমার বিকাশে কিছু প্রোগ্রামের টাকাও ছিল, তাও নিয়ে নেওয়া হয়। খুব বাজেভাবে টর্চারিং করা হয়। এই সময় আমার মনে আসলে মানে হারিয়ে যেতে ইচ্ছে করে জাস্ট জীবন থেকে। তারপরও ঈশ্বর এবং মানুষের ভালোবাসায় এখনও গেয়ে যাচ্ছি। সো বাংলাদেশে যাতে আর কোনো আয়নাঘর বা রিমান্ডের কোনো জায়গা তৈরি না হয়, স্বাধীন দেশে আমার এটাই চাওয়া। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।